দেশ ও দেশের বাইরের রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, বিনোদন, খেলাধুলা সহ ঘটে যাওয়া প্রতিদিনকার সব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজ রুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরাখবরের আপডেট। মহামারীতে ম্লান দুনিয়ার সব শক্তি ঠেকানোর অব্যাহত চেষ্টায় বিশ্ববাসী। দেশে প্রায় ৫,৫০০ আক্রান্ত শনাক্ত, চিকিৎসকের পর এবার করোনা এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু। মোট মৃত্যু সংখ্যা ১৪৫ জন, অব্যাহত হারে আক্রান্ত হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। সীমিত পরিসরে খুলছে শিল্প কারখানা, বিশ্বে ৩০ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২ লাখের বেশি। আরও খবরাখবর নিয়ে আলোচনা আজ ভার্চুয়াল কানেক্টিভিটিতে যুক্ত আছেন জনাব আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাবের মহসিন চৌধুরী, এবং বগুড়া থেকে যুক্ত হয়েছেন নাসিমা সুলতানা ছুটু, সিনিয়র সাংবাদিক দৈনিক করতো। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। এবং প্রিয় দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায় যাওয়ার আগে আমরা আজকের যে খবরের কাগজগুলো রয়েছে তার প্রধান শিরোনামগুলো একটু দেখে আসতে চাই এবং আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমে আসতে চাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজকে বাংলাদেশ প্রতিদিনে প্রধান শিরোনাম করেছে ঢাকায় ফিরছেন শ্রমজীবীরা। সতর্কতা নিয়েই সীমিত পরিসরে খুলেছে শিল্প কারখানা, শুরু হয়েছে অফিস। 2 দিন খোলা নিয়ে ব্যাংকিংয়ে সমস্যা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সব অফিস খোলার নির্দেশ। এটি ছিল প্রধান শিরোনাম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের। আপাতত বন্ধ সব আদালত এবং প্রণোদনা নিয়ে ধোঁয়াশায় ব্যাংক। সরকার যে কঠিন 7 চ্যালেঞ্জের মুখে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর আসতে চাই দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ আজকে শিরোনাম করেছে কষ্টে নির্মাণ খাতের ৩৫ লাখ শ্রমিক। এটি ছিল প্রধান শিরোনাম দৈনিক কালের কণ্ঠের। এরপরেই তারা করেছে আর্থিক প্রণোদনার নীতিমালা বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা, সচল কারখানার চাকা ঢিলেমি স্বাস্থ্য সুরক্ষায়। বিপর্যয় রোধে বৈশ্বিক সমন্বয় চাইলেন প্রধানমন্ত্রী। কালের কণ্ঠের এই ছিল আজকের প্রধান শিরোনাম। দ্য ডেইলি সান আজকে শিরোনাম করেছে বেইল আউট ইমপ্লিমেন্টেশন ফেসেস আনসার্টেনিটি। এটি ছিল প্রধান শিরোনাম ডেইলি সানের। সেকেন্ড শিরোনাম করেছে ওয়ার্কার্স রিটার্নিং টু ক্যাপিটাল অ্যামিড ব্রিক্স। এই ছিল দ্য ডেইলি সানের শিরোনাম। প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর শিরোনাম জানিয়ে দিলাম। আমরা একটু পুরো আলোচনায় চলে যাব। আপনারা জানেন যে করোনাকে ঘিরে কিন্তু সারা বিশ্বের সকল গণমাধ্যমের খবরাখবরের শিরোনাম, এবং আমরাও করোনাকে নিয়ে আলোচনা করব। পাশাপাশি সারা দেশে গণমাধ্যমে উঠে আসা যেসব প্রধান খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি। আমরা একটু প্রথমে জনাব আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজও 418 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। প্রতিদিনই 300, 400, 500 এই ধরনের শনাক্ত বেরিয়ে আসছে। আজকে মারা গেছেন 5 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা আমরা দেখছি যে 5,416 জনে পৌঁছে গেছে। সংক্রমণ আসলে যে গতিতে বাড়ছে, আপনার কাছে আমার প্রশ্ন, সে গতিতে আমরা কি করোনা মোকাবেলা করতে পারছি কিনা, বাস্তবতা দেখে আপনার কি মনে হচ্ছে? এখন পর্যন্ত আমরা কতটা বিপদে আছি সেটা নিশ্চিত হতে পারছি না, কেননা শনাক্ত সংখ্যা আরো বাড়ানো দরকার। কেননা এখানে 17 কোটি মানুষের দেশ, এখানে যে গতিতে বেড়েছে, আগের বেড়েছে, তো আমার মনে হয় কি এটাকে আরো ব্যাপকভাবে বাড়ানো দরকার। এবং আমাদেরকে বোঝার দরকার যে আমরা কোন স্তরে আছি, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি পিকে ওঠার জায়গায় আমরা আছি কিনা, এই পর্যায়টা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তো সেই জায়গাটা আমরা নির্ধারণ করতে পারছি না, এবং সেখানে আমাদের সিদ্ধান্তটা গ্রহণ করা দরকার। এবং সেই সিদ্ধান্ত দুটো জিনিস আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। আমরা করোনাকে মোকাবেলা করবো এবং সঙ্গে সঙ্গে আমাদের অর্থনীতিকেও রক্ষা করবো। এই দুটোকে সমন্বয় করে আমাদেরকে এগোতে হবে, এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত রয়েছে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, যেটা বলা হচ্ছে বাস্তবায়িত সেটা হচ্ছে না। যেমন বলা হয়েছে যে গার্মেন্ট এখানে সীমিত আকারে খুলে দেওয়া হবে, এটা ঠিক আছে, এবং ঢাকাতে যে শ্রমিকরা আছে তারাই যোগ দিবেন। কিন্তু আমরা বাস্তবে কি চিত্র দেখছি, সারা দেশ থেকে সেখানে পায়ে হেঁটে, ভ্যানে চড়ে, বিভিন্ন উপায়ে তারা এসে হাজির হচ্ছে। এইটা তো মিলছে না ব্যাপারটা, এবং সুরক্ষার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে সীমিত আকারে খুলে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে ঝুঁকি মোকাবেলার জন্য যা যা করা দরকার সেটা করা হচ্ছে, সেটা তো আমরা আস্থা রাখতে পারছি না। কারণ আমরা এর আগে দেখেছি আসতে বলা হচ্ছে, আবার চলে যাও,
এবং কারা কারা আসবে এবং কারা কারা আসবে না সেই ব্যাপারটা তো স্পষ্ট করা উচিত। সেগুলো তো স্পষ্ট করা হচ্ছে না, যে কারণে আমার মনে হয় কি যে আমরা অনেক ক্ষেত্রে জন্য বিপদকে ডেকে আনছি, আমরা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়ছি। এই ঝুঁকি মোকাবেলা করে মানে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং সতর্কিত পদক্ষেপ দরকার। সেই সতর্কিত পদক্ষেপ গ্রহণ আমরা কতটুকু করতে পারছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখেছি যে হাওড়ের ধান কাটার ক্ষেত্রে বেশ যথেষ্ট নিয়ম নীতির মতো অগ্রসর হয়েছে। তাদেরকে যে বাসে আনা হয়েছে, 40 জনের বাসে সেখানে 20 জনকে আনা হয়েছে এবং সেখানে তাদের থাকার জন্য স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেটা অভিনন্দনযোগ্য। কিন্তু গার্মেন্টস এর ক্ষেত্রে আরো বেশি সতর্কতা হওয়া দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এবং যেভাবে আসছে তো এখানে মালিক আগেই তাদেরকে মেসেজ পাঠাতে পারতো, সংবাদ দিতে পারতো, তোমরা তোমাদের বাড়িতে থাকো, তোমাদের এলাকা আমরা গাড়ি পাঠাবো। সেই যদি আনতে হয় সেই গাড়িতে সামাজিক নিরাপত্তা তো ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে তাদের নিয়ে আসা হবে, সেগুলো তো না। এবং তারা এসে এখানে উঠবে এবং তাদের যে বস্তির মতো ঘর, এখানে তারা কিভাবে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবে সেই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমাদের করোনা মোকাবেলার জন্য অগ্রসর হতে হবে এবং হ্যাঁ, অর্থনীতির চাকাও সচল রাখতে হবে এবং সমন্বয় করাটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আবু সাইদ খান, আপনি থাকুন আমাদের সঙ্গে। মহসিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। সংক্রমণ এখন পাড়া মহল্লায় পৌঁছে গেছে, প্রতিদিনই 400-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে আসলে আগামীতে যে প্রতি 10 থেকে 12 দিনে আমরা দেখছি যে একটা আশঙ্কাজনক 5000 আক্রান্ত শনাক্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে প্রতি 10 থেকে 12 দিনে। এই ক্ষেত্রে আসলে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা বা তার যে গতি, আমরা আসলে এই গতিতে কতটা এগোতে পারবো বলে আপনার মনে হয়? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং যারা দেখছেন দর্শক তাদেরকেও অভিনন্দন জানাই এটা দেখার জন্য। আসলে আপনি যেটা বলছেন, আশঙ্কা এবং আতঙ্ক দুটি কিন্তু বিরাজ করছে। আমাদের দেশের যেই মানুষের যে ঘনত্ব, আমাদের দেশের মানুষের যে আত্মসামাজিকতা, সবগুলিয়ে মিলে আমরা যে পথে কিন্তু এগুচ্ছি, এটা কিন্তু আমি খুব একটা ভালো বা সন্তোষজনক মনে করব না। কারণ প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা, অর্থাৎ করোনা ভাইরাসের কোভিড-19 যেটা বলা হচ্ছে, সেটির সংক্রমণের হার কিন্তু বাড়ছে। এক সময় পরিমাণ ছিল কম, অর্থাৎ টেস্টের পরিমাণ ছিল কম তখন, এবং বর্তমানে কিন্তু টেস্টের পরিমাণও কিছুটা বেড়েছে, যদিও বা এটা আমরা যতটুকু আশা করছি, যতটুকু ডিমান্ড এবং WHO যেভাবে বলা হচ্ছে যে টেস্ট টেস্ট টেস্ট, ওই মাত্রায় কিন্তু আমরা এখনও যেতে পারছি না। একটা টেস্ট করতেও কিন্তু 2-1 দিন সময় লাগছে। সো ওই টেস্টের মাত্রা অনুযায়ী আমরা কিন্তু আতঙ্কজনক হারে। সেই সঙ্গে এখন যোগ হয়েছে আমাদের বর্তমান যে অবস্থা, লকডাউনের, অর্থাৎ দেশের যে সাধারণ ছুটি যেটা বলা হয়েছিল সেটা 1 মাস পেরিয়ে গেছে। মানুষের পেট না চললে তার বেঁচে থাকাও অনেক সময় দায় হয়ে যায়। আমি বলতে চাই যে আমাদের যে গার্মেন্টসগুলো খুলেছে সেটির বাস্তবতাও যেমন রয়েছে, এটি আবার আমাদেরকে ঝুঁকির মধ্যেও ফেলবে। কিন্তু আমাদের যে সামাজিক দূরত্ব, যেটার মাধ্যমে আমরা একমাত্র এই সংক্রমণটাকে রোধ করতে পারি, সেই সামাজিক দূরত্বটাকে কিন্তু আমরা মেনটেন করতে পারছি না। যে সরকার নানাভাবে চাইছে, কিন্তু আমাদের সামাজিকতার কারণে, আত্মসামাজিক অবস্থার কারণে আমরা পারছি না। আমি বলবো জীবন এবং জীবিকা, এই দুটির মাঝখানেই কিন্তু আমরা দোদুল্যমান রয়েছি। জীবন বাঁচাতে হলে জীবিকার প্রয়োজন, আবার জীবিকার জন্য কিন্তু জীবনের প্রয়োজন হয়। আপনি জানেন যে সারা বাংলাদেশে আজকে প্রায় 500 শতাধিকের মতো গার্মেন্টস খুলেছে। একইভাবে চট্টগ্রামেও কিন্তু খুলেছে। চট্টগ্রামে 3টি ইপিজেড রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামে বিভিন্ন স্থানে যে জোনগুলো, ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো গার্মেন্টস রয়েছে। এইসব গার্মেন্টসে অনেক শ্রমিক কর্মরত রয়েছেন। চট্টগ্রামে প্রায় 720টা গার্মেন্টস রয়েছে, এর মধ্যে সিপিজেডে রয়েছে শুধুমাত্র 200টা। পাশাপাশি কোরিয়ান ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড, এই দুইটি ইপিজেডেও গার্মেন্টস আজকে কিন্তু একযোগে চালু হয়েছে। 127টি গার্মেন্টস আজকের আমরা যে তথ্য পেয়েছি সেটাতে চালু হয়েছে আমরা জেনেছি, এবং 1 লক্ষ শ্রমিক এখানে যোগ দিয়েছে। সিপিজেডের যে যিনি জিএম সাহেব আছেন, তিনি কিন্তু বলেছেন যে 25%-এর বেশি কোনো শ্রমিক কাজ করতে পারবে না। কিন্তু এই গার্মেন্টসগুলোতে এই সংখ্যাটা গুণে কে দেখবেন, কে এটা মেনটেন করবেন?
কে এটা যদি 25%-এর বেশি হয় তাহলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করবে, শাস্তি কি হবে, যে সামাজিক দূরত্বটা ওই গার্মেন্টসগুলোতে আসলে রক্ষা হচ্ছে কিনা, সংক্রমণটা হচ্ছে কিনা, বা ওই গার্মেন্টস শ্রমিক যারা আছে তারা সংক্রমিত কিনা, এটার তো টেস্টের কোনো ব্যবস্থা নেই। তো যে ঝুঁকি, এই ঝুঁকিটা বাড়ছে জীবন এবং জীবিকা এই দুটির মাঝখানে। কিন্তু আমরা এই যে জীবিকা 1 মাস যেহেতু বন্ধ রয়েছে, আমরা আমাদের জীবিকাটা নির্বাহ করতে পারছি না, পেটের দায়ে আমাকে বের হতে হচ্ছে। বিশেষ করে শুধু গার্মেন্টস না, আমরা যে চট্টগ্রামে অনেকগুলো দোকানপাট রয়েছে, রমজান শুরু হয়ে গেছে কিন্তু ঈদের একটা ব্যবসা থাকার কথা, দোকান যেসব কাপড়ের দোকান, সুপার মার্কেটগুলো রয়েছে সেগুলোর, তারা কিন্তু 1 মাস ধরে ওই দোকানগুলোর যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু পেট চালাতে পারছেন না। সেই সঙ্গে রয়েছে নির্মাণ শ্রমিক, চট্টগ্রামে অসংখ্য নির্মাণ শ্রমিক রয়েছে, অনেকগুলো নির্মাণ কাজ চলছে, অনেক ডেভেলপারের নির্মাণ কাজ চলছে, অনেকে কন্ট্রাক্টরি বা বিভিন্ন ধরনের কাজগুলো, উন্নয়নমূলক কাজগুলো করছেন, সেখানে কিন্তু অনেক কাজ। চট্টগ্রামে কিন্তু জলাবদ্ধতার একটা বিশাল প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের কাজও কিন্তু বন্ধ। তাহলে এই শ্রমিকরা যাবে কোথায়? ওদের যে জীবিকা, সেই জীবিকার তাগিদে ওরা কিন্তু জীবনকে অনেক সময় এখন তুচ্ছ মনে করছে। একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনি গার্মেন্টস শ্রমিকদের কথা বললেন, চট্টগ্রামে যে ইপিজেড রয়েছে সেখানে 700-র বেশি কারখানা রয়েছে। এই শ্রমিকরা যে কিছু কারখানা সীমিত পরিসরে খুলছে, সেই ক্ষেত্রে আসলে যারা যেসব শ্রমিকরা যাচ্ছে সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, আপনার কাছে এমন কোনো খবর আছে কিনা যদি জানাতেন আমাদের। ধন্যবাদ। এটা আমি সাংবাদিক হিসাবে আমি যতটুকু জেনেছি এবং যতটুকু আমরা অবজারভেশন আমাদের রিপোর্টিং এর জন্য আমরা পেয়েছি, যে এটা যে 100% যেটা WHO যেভাবে বলা হচ্ছে যে 3 ফিট দূরে দূরে থাকতে হবে, দূরত্বটা 3 ফিট থাকতে হবে, এটা আসলে পুরোপুরি এখানে মানাটা সম্ভব হচ্ছে না। তারপরও যে আগের যে গার্মেন্টসের যে চিত্রটা ছিল, গাদাগাদি করে শ্রমিক, মহিলা শ্রমিক এবং পুরুষ শ্রমিকরা কাজ করতো, ওই দিক থেকে কিছুটা ডেভেলপ করেছে। তবে এই ডেভেলপ আমি বলবো না যে এই যে করোনা ভয়াবহ যে ঘাতক, নীরবে যেটা ঘাতক করোনা ভাইরাস সংক্রমণের জন্য, এটা যথেষ্ট না। এবং এইটা যে কে এটা দেখভাল করবে, যে আমার গার্মেন্টসে বা আমরা যে গার্মেন্টসের চিত্র দেখতেছি, সেই গার্মেন্টসের যে এই যে সামাজিক দূরত্বটা মেনটেন করতেছে না কেন, মেনটেন করার জন্য বাধ্য কে করবেন, এই অথরিটি এখন কে করবেন, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। গার্মেন্টস যেহেতু খুলেছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেহেতু কিছুটা লকডাউন শিথিলের দিকে যাচ্ছে, ওই প্রেক্ষাপটে কিন্তু অনেকে গার্মেন্টস আজকে 127টা খুলেছে। আমরা জেনেছি আগামীকাল থেকে আরও কিন্তু এই পরিমাণটা বাড়বে। এই পরিমাণটা যদি বাড়ে তাহলে চট্টগ্রামের যে সন্তোষজনক পরিস্থিতি এখনও বিদ্যমান রয়েছে, কারণ আজকেও কিন্তু 7 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের যে সাতকানিয়াতে 6 জন, এবং এর বাইরে চট্টগ্রামের বাইরেও কিন্তু আরও 3 জন শনাক্ত হয়েছে লক্ষ্মীপুর জেলাতে, চট্টগ্রাম মহানগরীতে হয়েছে। সেই সংক্রমণটা ইরেগুলার, আমরা একদিন একটু কয়েকজন পাচ্ছি, আবার এরপর আবার কয়েকদিন পাচ্ছি না। তো এই ইরেগুলারটা ডাউনওয়ার্ডস যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্বস্তিতে থাকতে পারবো না। এটা যে কোনো সময় এটা সংক্রামিত হতে পারে, এবং এটা এমনভাবে সংক্রামিত হয়, আজ যদি আমি আক্রান্ত হই, এটা সিমটমটা প্রকাশ পেতে অন্তত 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়ে আমি তো আরও অনেককে সংক্রামিত করব। যেহেতু গার্মেন্টস খুলেছে, কালকে দেখবেন যে কি আস্তে আস্তে বিভিন্ন পাড়ায় মহল্লায় কিছু ছোটোখাটো দোকানগুলো খুলবে, যেহেতু সামনে ঈদ আসছে, এই ব্যবসাগুলো নিয়ে কিন্তু ওরা আস্তে আস্তে খোলার প্রবণতাটা বাড়বে। আর সেই সঙ্গে রয়েছে চট্টগ্রাম বন্দর, গার্মেন্টস যেহেতু খুলেছে, গার্মেন্টসের অনেক মাল ডেলিভারির হওয়ার উদ্যোগ নেবে। চট্টগ্রাম বন্দরে অনেক কন্টেনার জট রয়েছে, বাধ্য হয়ে বন্দর কর্তৃপক্ষ অনেক কন্টেনারগুলো বেসরকারি কন্টেনার ইয়ার্ডে কিন্তু অনেক কন্টেনারকে ট্রান্সফার করে দিয়ে, যেটা আমদানির অনুমতি আগে ছিল না, এনবিআর অনুমতি দিয়েছে যে ট্রান্সফার করা হয়েছে ওই কন্টেনারগুলোতে। এই কন্টেনারগুলোতে কিন্তু মালামাল খালাসের একটা প্রবণতা শুরু হবে। এখানে শ্রমিকের সংখ্যা বাড়বে, চট্টগ্রামের বাইরে থেকে শ্রমিক আসবে, চট্টগ্রামের শ্রমিকরাও বাইরে যাবে, ব্যবসায়ীদেরও কোনো না কোনোভাবে আসা যাওয়ার একটা প্রবণতা হবে। যদিও বা গণপরিবহন এখন বন্ধ, গণপরিবহন বন্ধ থাকলেও আমি যদি এখন যদি চট্টগ্রামের বাইরে যেতে চাই, কোনো না কোনোভাবে আমি যেতে পারছি। আমি নানান অজুহাত দিয়ে আমরা জীবন এবং জীবিকার তাগিদে দুটোর কারণে কিন্তু এই যাওয়ার প্রবণতা যদি বন্ধ না হয়, সরকার যদি, আপনার কথা আমরা শুনবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু বগুড়াতে যেতে চাই। নাসিমা সুলতানা ছুটু, আপনার কাছে একটু বগুড়ার এখনকার পরিস্থিতি আমরা জানতে চাই, কারণ উত্তরবঙ্গে এখন ধীরে ধীরে কিন্তু সংক্রমণ বাড়ছে, করোনা শনাক্তও বাড়ছে। সেই সাথে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আজকে ভূমি মন্ত্রণালয় বলছে যে হাটবাজারে ব্যাপক জনসমাগম ঠেকাতে তাদের একটি নির্দেশনা রয়েছে, যেন
কাঁচা বাজারটি অন্যত্র স্থানান্তর করা হয়, অর্থাৎ পাশে কোথাও খাস জায়গা কিংবা আশপাশে যে কোনো জায়গায় কাঁচা বাজার যেন স্থানান্তর করা হয় এবং সতর্কতা মেনে কাঁচা বাজারে যেন যারা ক্রেতা রয়েছেন তারা আসেন, এই ক্ষেত্রে একটি নির্দেশনা আজকে জারি হয়েছে। তো আসলে এই ধরনের কোনো পদক্ষেপ বা উদ্যোগ আপনারা দেখছেন কিনা বগুড়াতে, বগুড়ার পরিস্থিতি একটু জানতে চাই। জি, ধন্যবাদ সবাই এবং যারা তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, বগুড়াই মধ্যে শুরু হয়েছে কাঁচা বাজার। বগুড়ার দুইটা যে বড় বাজার আছে, রাজা বাজার এবং ফতেপুর বাজার, এই দুইটা বাজার ইতিমধ্যে অন্য জায়গায় সরানো হয়েছে। সার্কিট হাউস এবং নববাড়ি রোডে ওই বাজার দুইটা নিয়ে যাওয়া হয়েছে এবং নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। আর মেইন দুইটা বাজার সকাল থেকে বেলা 10টার মধ্যে বসে, এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়। আর এছাড়া বগুড়ায় করোনা এ পর্যন্ত বগুড়ায় 16 জন আক্রান্ত হয়েছে এবং খুশির খবর এর মধ্যে একজন অলরেডি ভালো হয়ে গিয়েছে, একজন ভালো হয়ে সে চলে গিয়েছে। এখন 15 জন আছে। বগুড়ার 12টি উপজেলার মধ্যে 2টি শেরপুর এবং কাহালুছড়া, প্রতিটি উপজেলায় মধ্যে আক্রান্ত হয়েছে। কোনো উপজেলায় একটা, জেলায় 2টি, কোনো উপজেলায় 3টি, এভাবে আক্রান্ত হয়েছে। এই বগুড়ার আপাতত। মানে আপনারা যে ভূমি মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছে আজকে, এই ক্ষেত্রে কোনো স্থানীয় প্রশাসন বা তারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা হাট বাজার থেকে কাঁচা বাজার সরিয়ে নেওয়ার বিষয়ে? জি, ইতিমধ্যে তো সরে নিয়েছে, বললাম আমি, তারা সরে নিয়েছে। প্রথমে নিয়ে গিয়েছিল বগুড়ার যে বড় আলতাফুন্নেসা খেলার মাঠে, তো ওখানে নিয়ে যাওয়ার পর একদিন বসার পর ওইখানকার যে জলশীতল এলাকা, ওই এলাকাবাসী ওইখানে বাজারটা বসতে দেননি। তারা ওখানে মানববন্ধন করেছে এবং বলেছে যে আমাদের এই মাঠটা, কারণ ওই মাঠের পাশে একটি স্কুল আছে এবং আরো আবাসিক এলাকা, এবং বলছে যে না, এখানে যদি বাজার বসে, প্রতিদিনের বাজার বসে, তাহলে মাঠটা আমাদের নষ্ট হয়ে যাবে। তারপরে ওরা মানববন্ধন করার পর ওখান থেকে সরে নেয়, বাজারটা সরে নিয়ে বিচ্ছিন্ন ভাবে নববাড়িতে, তারপরে ফুল মার্কেটে এবং এছাড়া আরো বিভিন্ন মার্কেটে বাজারটা বিচ্ছিন্ন ভাবে বসানো হচ্ছে। এছাড়া মূল যে বাজারগুলি, বগুড়ার সবচেয়ে বড় বাজার যেটা পাইকারি বাজার বা আড়ত বলি আমরা, রাজা বাজার, ওই বাজারটা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং ফতেহালি বাজারটাও, এই দুইটাই বগুড়া শহরের মূল বাজার। এছাড়া ছড়ানো ছিটানো আরো অনেকগুলি বাজার আছে, সেগুলিতে বাজার বসছে কিন্তু খুবই ছোট পরিসরে, কিন্তু মূল বাজার দুইটা সরানো হয়েছে। জি, ধন্যবাদ নাসিমা সুলতানা ছোট, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। আপনি নিজেও বলেছেন যে আমাদের টেস্ট বাড়ানো উচিত। টেস্ট বাড়ানো এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি করোনা মোকাবেলা করতেই হয়। তাহলে আমরা দেখছি যে একটি বিষয় যে গণস্বাস্থ্যের কিট নিয়ে আজও দেখছি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কয়েকটি অভিযোগ করেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর নিচ্ছে না। এটি কি স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়হীনতা দেখছেন কিনা করোনা মোকাবেলা? আরেকটি বিষয় আপনি বলছিলেন যারা যে গার্মেন্টস কিংবা শিল্প কারখানাগুলো খুলেছে সেগুলোতে এখন যদিও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, সুনির্দিষ্ট কোনো যেন সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে কঠোরভাবে মানা হয়, এই ক্ষেত্রে আরো নির্দেশনা দরকার কিনা, কি মনে করেন? একটা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবন করা হয়েছে, র্যাপিড প্রদান করা হয়েছে। তো এখন হচ্ছে যে আমাদের ঔষধ প্রশাসনের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, তাদেরকে কত দ্রুত তারা এটা বাজারজাত করতে পারে। হ্যাঁ, তারপরে যদি ত্রুটি থাকে সেটা অন্য জিনিস, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে ঔষধ প্রশাসন বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে, অর্থাৎ গণস্বাস্থ্যকে হাইকোর্ট দেখাচ্ছে, এবং তাদের এই অ্যাটিটিউড ওটাই সমর্থন হয়। লাল ফোঁটার দূরত্বের কারণে একটা উদ্ভাবনী জিনিস, একটা আবিষ্কার, সেটা চাপা পড়ে যাবে কিংবা সেটা দীর্ঘায়িত হবে, কাম্য হতে পারে না। এবং যদি স্বাস্থ্যের দাবি মোতাবেক এটা যদি এইভাবে র্যাপিড টেস্ট করা যায়, তবে সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে এবং করোনা মোকাবেলার ক্ষেত্রে এটা অনেক ইতিবাচক ফল দিবে। সেই জায়গা থেকে আমার মনে হয় কি প্রশাসনের দায়িত্ব হচ্ছে যে দ্রুত যে এটাকে সহযোগিতা করা এবং তারা এটা যাতে তারা বাজারে নিয়ে আসতে পারে। তো সেই জায়গাটা তাদের সহযোগিতার ক্ষেত্রে আমার মনে হয় লাল ফিতার দূরত্ব দেখা। এবং আমি এখানে ঔষধ প্রশাসনের মহাপরিচালক আর কয়েকজনের কথা টেলিভিশনে শুনে,
আমার কাছে তারা মনে হচ্ছে যে তারা জন্য এখানে গণস্বাস্থ্য অপরাধ করে ফেলছে এবং তাদেরকে বারবার কাজ পায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এটি মোটেই সমর্থন না। এখানে এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমেরিকার একটা প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান উঠে আসতে পারলো, আর এখানে তারা যেতে পারলো না কিংবা তাদেরকে দিল না এবং উল্টে কেন গণস্বাস্থ্য অপরাধ করেছে। এখানে আমার মনে হয় এই মানসিকতা করা উচিত। আমাদের দেশে একটা ব্যাপার হলো কি যে কোন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া হয় না, এবং এর আগে গণস্বাস্থ্যের বাইরে থেকে যে র মেটেরিয়াল আনার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সহযোগিতা করা হচ্ছে। তা আমার মনে হয় এই ব্যাপারটাও প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি দেখবেন এবং এখানে ওষুধ প্রশাসনের যে নেতিবাচক ভূমিকা সেটার অবস্থাটা জরুরি বলে মনে করি। আমার মনে হয় তাদেরকে আইন না দেখিয়ে তাদেরকে কত দ্রুত অনুমতি দেওয়া যায় এবং সেই কাজটা। আরেকটা হচ্ছে যদি যদি গুণাগুণ না থাকে, ভ্যালিডিটি না থাকে, এটা বাতিল হয়ে যাবে, এটা নিয়ে তো কোনো কথা নাই। কিন্তু একটা প্রসেস করা, এবং এখানে আমি বিতর্ক খারাপ হচ্ছে যে এটা অন্য অর্গানের মাধ্যমে গণস্বাস্থ্য করতে হবে এবং সেটা যদি সিআরও, তো সেটা আসতে হলে কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে আসতে হবে। তো তাদেরকে একটা বড় রকম দিতে হবে, গণস্বাস্থ্য চাইছে না। তো আমার কাছে মনে হয় এটা কি প্রয়োজন। আমাদের তো জাতীয় প্রতিষ্ঠান যেমন মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, তো আরো রয়েছে, এই দায়িত্বটা গ্রহণ করতে পারে এবং দ্রুত এইভাবে। আর একটা আমাদের একটা দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে মেধাবী বিজ্ঞানী উদ্ভাবকরা দায়িত্বে থাকতে পারেন। আমাদের এখানে আমলাতন্ত্র তাদেরকে দেশ ছাড়া করে এবং আমার মনে হয় সৃজনশীলের মতো কি বাবা বিজ্ঞানকে যেন আবার দেশ ছাড়া হতে না হয়, এই ব্যাপারটাও দেখা উচিত বলে আমি মনে করি। আর এবার হচ্ছে যে আপনার দ্বিতীয় প্রশ্ন যে এই গার্মেন্ট গুলোকে ঘুরবেন কিনা, এটা হচ্ছে এটা দেখবেন। এবং যেমন একটা কথা ছিল, আমরা বিশ্বাস করতে পারি না অনেক ক্ষেত্রেই, যেমন যে বেতন দিয়ে দিবেন এবং তারা প্রয়োজন হলে বাড়িতে বিকাশের মাধ্যমে বেতন পাবে। আমরা দেখতে পাচ্ছি এখনো বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু গার্মেন্টস এর মালিক বেতন দেন। হ্যাঁ, গার্মেন্টস আছে, তারা নিয়ম মেনে চলছে, আমি অভিনন্দন জানাই। কিন্তু কিছু গার্মেন্ট যে নিয়ম মানছে না, বেতন দিচ্ছে না, এমনকি প্রধানমন্ত্রী প্রণোদনা ঘোষণার পরও বেতন দিল, কিন্তু তাদেরকে তো কৈফিয়ত দিতে হচ্ছে না, কাট করা দাঁড়াতে হচ্ছে না। তো এখানে তাহলে বিজিএমইএ বিটিএম তারা কি করছেন? এবং সংশ্লিষ্ট আমার মনে হয় যে সংশ্লিষ্ট এখানে শিল্প মন্ত্রণালয় তাদেরও তো দায়িত্ব রয়েছে, অর্থাৎ এখানে নিয়ম নীতি মেনে চলছে না, এই জন্য সেখানে শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য আছে এবং সেই নিয়ম নীতির ভিতর দিয়ে আমার সীমিত আকারে গার্মেন্ট খোলা যেতে পারে এবং এ ব্যাপারে নিয়মিত মনিটরিং হওয়া দরকার। এবং এখানে কোথায় হচ্ছে কি না হচ্ছে এবং দরকার হলে তাদের একটা টিম করা উচিত। হ্যাঁ আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, অনেক কিছু আছে এবং এই সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইত্যাদি তারা যেভাবে হোক তারা মালিকদেরই বন্ধু, তারা শ্রমিকদেরকে বন্ধু না, এটি হলো রিয়েলিটি। অতএব এই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে একটা সুশাসন নিশ্চিত করা দরকার, এখানে মনিটরিং দরকার, নিয়মিত নজর দরকার যে আমাদের গার্মেন্ট শিল্প রক্ষা করতে হবে এবং সেই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকির না পড়ে। আর একটা কথা আমি এখানে বলি, ঠিক আছে যে এখানে যদি স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা না হয় তাহলে এমন হতে পারে যে সেখানে যদি আবার সংক্রমণ ঘটে যায়, আমরা চাই না, তখন একটা নেতিবাচক ইমেজ তৈরি হবে এবং এই ইমেজটাকে বায়ারদের কাছেও আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের বদনাম হবে এবং আন্তর্জাতিক বাজারেও এটা নিয়ে প্রশ্ন দেখা দেবে। অতএব মালিক পক্ষকে এটা অত্যন্ত সচেতন হওয়া দরকার, সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়া দরকার। সীমিত আকারে তারা করবে এবং তারা যা বলছেন, যা তারা টেলিভিশনে বলছেন, যা তারা পোল্ট্রি মিলে বলছেন, সেটার বাস্তবতা দেখতে চায়।
জি, ধন্যবাদ জনাব আবু সাঈদ খান, আপনি থাকুন আমাদের সঙ্গে। মহসিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে রমজানে আমরা দেখছি যে রাজধানী সহ সারা দেশেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি বিষয় দেখছি, অর্থাৎ এই করোনা মহামারীর মধ্যে আরেক ধরনের, আমরা একবার দেখলাম যে চুরির মহামারী, এখন দেখছি দ্রব্যমূল্য বৃদ্ধি আরেক মহামারী। এটি আসলে এই অভিযান হচ্ছে এবং ন্যায্য মূল্য পাওয়ার বিষয়ে নানান অভিযানই হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাচ্ছেন, কিন্তু এসব অসাধু ব্যবসায়ীদের আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এদের প্রতি আরো কঠোর হওয়া উচিত কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই এটা তো কঠোর হওয়া উচিত। আর আমাদের কঠোর চেয়েও আমি বলবো আমাদের ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, পাইকারি ব্যবসায়ী বলেন, এমনকি যারা আমদানিকারক, তাদেরকে হলো তাদের মানসিকতার পরিবর্তনটা ঘটাতে হবে। আমরা এমন একটা শ্রেণীর মানুষ যেখানে আমরা সুযোগ পেলে মুনাফার জন্য উদ্যোগী বেশি হই। আমরা মানুষের দুঃসময় অথবা মানুষ যে কষ্টে আছে সেটা, অথবা ধর্মীয় অনুভূতি, সেটা কিন্তু বুঝতে চাই না। আপনি দেখুন, এই যে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশ, এগুলোতে যখন তাদের ধর্মীয় ফেস্টিভ্যালগুলো হয়, বা হিন্দুদের যখন বড় দুর্গাপূজা হয়, তখন দেখা যায় ওরা একটা দেয়, ওই যে বিশেষ বিক্রয় মূল্য ছাড় দেয়। আমি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি, তখন দেখি যে কি 31 অথবা 25শে মার্চ বড়দিনে ওরা একটা মূল্য ছাড় দেয়। কিন্তু আমাদের দেশে যখন অনুষ্ঠানগুলো হয়, ঈদ উৎসব বা যে কোনো অনুষ্ঠানগুলো হয়, তখন দেখা যায় যে দাম অনেক বাড়িয়ে দেয়। যেখানে 50 টাকায় কাঁচামরিচ পাওয়া যায়, সেখানে 1 লাফে একদিনের জন্য 200 টাকা 300 টাকা পর্যন্ত করে দেয়। এই মানসিকতা আমাদের বের হয়ে আসতে হবে। এই মানসিকতা যতদিন পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত আমরা কোনোভাবেই দেখব না যে ওদের যে মূল্য দ্বিগুণ করে দেওয়ার যে প্রবণতা। রমজানে স্বাভাবিকভাবে চাহিদা বাড়বে, চাহিদা একদিনের জন্য বাড়বে। আর আমাদের যারা মানুষ, আমরা যারা ক্রেতা রয়েছি, তারাও কিন্তু দেখি একসাথে সবগুলো কিনে নিতে। এই প্রবণতাটুকু কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আমি বলতে চাই, আমাদের যে চট্টগ্রাম আমরা যেটা দেখেছি যে আদার দাম 120 টাকা 30 টাকা রয়েছে, রমজান আসছে দেখা যায় দেখি এর একসাথে 350-250 টাকা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন একই অবস্থা, ছোলার দাম একই অবস্থা, সবগুলো একই অবস্থা। আবার আমাদেরকে যদি বলা হয় যে সামনে ঈদ আসছে, রমজান এখন চলতেছে, আপনারা যাকাত দেন, ধর্মীয় কাজ করেন, আবার আমরা এই কাজটাও করি। তো আমরা আমাদের চরিত্রের মধ্যে দ্বিমুখী অবস্থা রয়েছে। আমরা মানুষকে দান করার জন্য, সহায়তা করার জন্য এগিয়েও যাই, আবার সুযোগ পেলে ওই যে চুরি চামারি, এখন দুঃসময় যেরকম চলতেছে, চুরি চামারির প্রবণতা যেমন বাড়ছে, আমরা সুযোগ পেলে বেশি মূল্য, 1 টাকার জিনিস অধিক মুনাফা নিয়ে আমরা মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়ার এই প্রবণতাটাও কিন্তু আছে। সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটরা অনেক চেষ্টা করছেন। আমরা প্রতিদিন দেখি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট তার অভিযান চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে দেখা যায় দেখি যতক্ষণ অভিযান চলে, ম্যাজিস্ট্রেট যতক্ষণ ওই এলাকায় থাকে, ততক্ষণ পর্যন্ত জিনিসের দাম ওই তালিকায় যা থাকে তা। আর উনি যখন চলে যান, উনি যখন ওনার দায়িত্ব সেরে ওনার অফিসে চলে যান, ওই সেই আগের মতো যে 150 টাকা যদি কাগজে টাঙানো লেখা থাকে, কিন্তু সে বাজারে যেহেতু চাহিদা বেড়েছে 200-250 টাকা নিতে হবে, ওইটাতে সে নিতে বাধ্য করছে। এই প্রবণতা কিন্তু আছে। আরেকটা জিনিস আমরা এখন চট্টগ্রামে যেটা দেখছি, যে মধ্যবিত্ত যারা শ্রেণী রয়েছে, তাদের মধ্যে যেটা সঞ্চয়, সেটা কিন্তু ফুরিয়ে আসছে। সেটাও কিন্তু দেখতে হবে। সেটার জন্য ম্যাজিস্ট্রেটের যে অভিযানগুলো, সেটাকে আরও বেশি জোরদার করতে হবে। আমরা যখন টিসিবির যখন মানে ন্যায্য মূল্যে খাবারের যেসব পণ্যগুলো, চাল, ডাল, ছোলা, চিনি ইত্যাদি যখন বিক্রির লাইনগুলো দেখি, তখন কিন্তু দীর্ঘ লাইন দেখি। অর্থাৎ মানুষের, অনেক ভদ্র মানুষ কিন্তু আমরা দেখি ওই লাইনে দাঁড়িয়েছে। এছাড়া আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতেও ইদানিং দেখছি যে যারা বিভিন্নভাবে সহায়তা করছে, তাদের ফোনগুলা অত্যন্ত ভদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মানুষজন, তাদের যে হাহাকার অবস্থা, তাদের যে সঞ্চয় কমে গেছে, তাদের যে আস্তে আস্তে তারা নিম্নবিত্তের মধ্যে চলে আসতেছে, সেই প্রবণতা কিন্তু আমরা ওই টিসিবির পণ্য বিক্রির যে লাইন, ট্রাকের যে লাইন আছে, ওই লাইনে কিন্তু আমরা দেখতে পাই। ওইখানেও কিন্তু আমাদের নজরদারিটা করতে হবে। সেই শুধু নজরদারিতে টিসিবি অথবা খাতুনগঞ্জের পাইকারি বাজারে করলে হবে না, এটার জন্য অ্যাওয়ারনেসও দরকার, যে আমাদের প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষকে এই সচেতনতা করে তুলতে হবে, যাতে আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে, মজুদের বিপরীতে আমরা কিনবো কম এবং আমরা বেশি দামও বিক্রি করবো না। এই ধরনের অ্যাওয়ারনেস কিন্তু আমাদের বিভিন্নভাবে সৃষ্টি করতে হবে। শুধু ওই ড্রাইভ দিলে আমার মনে হয় না। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু একদম সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা একটু বগুড়াতে যেতে চাই। নাসিমা সুলতানা, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এখন ধান কাটার একটি মৌসুম চলছে, করোনার মধ্যে বগুড়াতে আসলে
যে মানুষ যে কৃষি উৎপাদন যারা করছেন তারা কি আসলে ফসল সংগ্রহ কিভাবে করছেন বা করছেন কিনা এই বিষয়টি একটু জানতে চাই। একই সাথে হচ্ছে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে সংক্রমণ পাড়া মহল্লা পর্যায়ে পৌঁছে গেছে, আসলে সেখানে প্রশাসনের পক্ষ থেকে কিভাবে এটি নিয়ন্ত্রণ করছে? ধন্যবাদ। বগুড়া তো একটি কৃষি প্রধান অঞ্চল। এখানে অনেক অঞ্চলে মানে বগুড়ার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ধান পাকা শুরু হয়ে গেছে। শ্রমিক যেটা সেটা পাওয়া যাচ্ছে না। গতকাল আমরা দেখলাম নন্দীগ্রাম উপজেলায় ছাত্রলীগের কিছু ছেলে পেলে যে ধান কেটে দিয়েছে, এটা একটা। এবং অন্যান্য উপজেলায়, সব উপজেলায় এখনো ধান পাকেনি সেভাবে, কিছু উপজেলায় পেকেছে, কিন্তু অনেক মানে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। এটা একটা খুবই মানে সংকট, কৃষি শ্রমিকের সংকট চলছে। এবং যদিও পাওয়া যায়, অনেক মানে কৃষি শ্রমিকের যে মজুরিটা অনেক বেশি, তা একজন কৃষকের পক্ষে বা একজন গৃহস্থের এই মুহূর্তে কাটানো সম্ভব নয়। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল পাড়া মহল্লায় যে করোনা ভাইরাস এর জন্য প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা রাখছে। পুলিশ খুব ভালো ভূমিকা রাখছে। ব্যক্তিগত 3টা টিম, ইয়েলো এবং রেড জোন নামে 3টা করেছে। যে মহল্লায় 2 জন আক্রান্ত, সে মহল্লাকে তারা সে মহল্লাকে তারা রেড জোন করছে। যে মহল্লায় 1 জন আক্রান্ত সেটা ইয়েলো জোন, আর যে মহল্লায় এখনো আক্রান্ত হয় নাই সেটা গ্রিন জোন করে তারা এভাবে কাজ করছে। এবং সচেতন আমরা একটু বিরতিতে যেতে হবে। জনাব নাসিমা সুলতানা, আপনার কাছে আমরা ফিরবো, আপনি থাকুন, এবং আবু সাইদ খান এবং মহসিন চৌধুরী আপনারা 3 জনই থাকুন। আমরা একটু বিরতি থেকে ফিরবো। তার আগে একটু আমাদের ফেসবুকে আমাদের সাথে আমাদের দর্শকরা যুক্ত হয়েছেন, তাদের একটু কমেন্টস আমরা একটু জানাতে চাই। কয়েকজন এরই মধ্যে বলেছেন সাধারণ মানুষ বেসিক বেতন দিয়ে কিভাবে চলবে এবং পোশাক শিল্প কারখানার বেসিক বেতন কত এটি জানতে চান এমডি রায়হান উদ্দিন। এবং অনেক আতিকুর রহমান জানিয়েছেন আমাদের দেশে সৃজনশীলতার কোনো মূল্য নেই কেন, আজ গণস্বাস্থ্য, তার আগে আরো অনেক সৃজনশীল ব্যক্তি এই দেশ থেকে হারিয়ে গেছে। তারপর এমডি রায়হান উদ্দিন আরো বলেছেন সাধারণ মানুষ কাজ করতে প্রস্তুত, কিন্তু তাদের জানের নিরাপত্তা কি সরকার দিতে পারবে? এ ধরনের অনেক কমেন্টসে আসছে এবং আমাদের সঙ্গে যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তারা আলোচনায় থাকবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আছি আমি ফখরুল ইসলাম এবং আছেন 3 জন অতিথি, তাদের সঙ্গে আলোচনায় যাব। তার আগে একটু জানাতে চাই সারা দেশে এখন পর্যন্ত 5416 জনে পৌঁছে গেছে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা। আমরা একটু সারা দেশের বিভিন্ন জেলা, অর্থাৎ এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 64 জেলার মধ্যে 61 জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে, অর্থাৎ 61 জেলায় পৌঁছে গেছে আক্রান্ত। আমরা একটু বিভিন্ন দেশের সারা দেশের যে বিভিন্ন জেলার চিত্র সেটি দেখাতে চাই। ঢাকাকে বলা হয় করোনার সংক্রমণের হটস্পট, সেই হিসেবে ঢাকা শহরে 2485 জন এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে। দ্বিতীয় হটস্পট নারায়ণগঞ্জ 625 জন আক্রান্ত শনাক্ত, এবং তৃতীয় ধাপে রয়েছে গাজীপুরে 308 জন, কিশোরগঞ্জে 183 জন, নরসিংদীতে 142 জন, মুন্সিগঞ্জে 72 জন, রাজবাড়ীতে 14 জন। এটি ছিল ঢাকা বিভাগের চিত্র। ঢাকা বিভাগে সারা দেশের মধ্যে আক্রান্ত শনাক্ত সবচেয়ে বেশি হয়েছে। এরপর সিলেট বিভাগে আসতে চাই। সিলেট বিভাগে কিছুটা কম ছিল গত কয়েক সপ্তাহ ধরে, এবার কিন্তু বেড়ে গেছে। আমরা সবচেয়ে বেশি দেখছি হবিগঞ্জে 47 জন, সুনামগঞ্জে 14 জন, সিলেট শহরে 12 জন এবং মৌলভীবাজারে 6 জন। এরপর রংপুরে আসতে চাই। রংপুরে আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে করে বাড়তে শুরু করছে। এর মধ্যে রংপুর শহরে 20 জন, গাইবান্ধায় 16 জন এবং দিনাজপুরে এখন পর্যন্ত 14 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে যশোরে 22 জন, নড়াইলে 10 জন, খুলনাতে 7 জন। এই ছিল খুলনা বিভাগে। এখনো সেভাবে সংক্রমণ আমরা দেখছি না। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে যদি বলি, সেখানে প্রথম ধাপে হয়তো আক্রান্ত শনাক্ত খুবই কম দেখা গিয়েছে, কিন্তু এখন অনেকটাই ঊর্ধ্বমুখী সংক্রমণে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ শহরে 92 জন, জামালপুরে 45 জন, নেত্রকোনায় 25, শেরপুরে 19 জন।
বরিশাল বিভাগে সংক্রমণ আস্তে করে একটু বাড়ছে। এর মধ্যে বরিশাল শহরে 38 জন, বরগুনাতে 30 জন এবং পিরোজপুরে 7 জন। রাজশাহীর মধ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। এর মধ্যে বগুড়াতে 12 জন, জয়পুরহাটে 6 জন এবং রাজশাহী শহরে এখন পর্যন্ত 10 জন। এই ছিল সারা দেশের বিভিন্ন জেলাগুলোর চিত্র। আমরা একটু বৈশ্বিক পরিস্থিতি আপনাদের জানাতে চাই। এখন পর্যন্ত প্রায় 3 লাখে পৌঁছে গেছে করোনা আক্রান্তের সংখ্যা সারা পৃথিবীতে এবং মৃতের সংখ্যা 2,05,686 জন এবং সুস্থ হয়েছেন প্রায় 9 লাখের কাছাকাছি। আমরা একটু প্রতিদিনই যুক্তরাষ্ট্রের পরিস্থিতি, গত 1.5 মাস ধরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই 2000, 1900, 2000 এইরকম সংখ্যায় মৃত্যুবরণ করছে এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা 55,000-এ পৌঁছে গেছে। গত কয়েক ঘন্টায় 685 জন যুক্তরাষ্ট্রে, স্পেনে 288 জন, ইতালিতে এখন পর্যন্ত গত কয়েক ঘন্টায় 260 জন মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখের কাছাকাছি পৌঁছে গেছে আক্রান্তের সংখ্যা। বৈশ্বিক পরিস্থিতি এই ছিল আপাতত আমার কাছে এবং আরও কয়েকটি খবরের শিরোনাম আমরা জানিয়ে দিতে চাই। 39তম বিসিএস থেকে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। বাহরাইন থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশি এবং করোনায় 14 দেশে 330 জন প্রবাসীর মৃত্যু। এটি খুবই উদ্বেগজনক, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে পরিমাণ সংক্রমণ তার চেয়েও বেশি সংক্রমিত হয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি যাদেরকে বলা হয়। এবং ওমান থেকে ফেরা 291 শ্রমিক নিয়ে দুশ্চিন্তায়, সাধারণ ছুটিতে বন্ধ থাকছে এখন আদালত। এই ছিল সংবাদের শিরোনাম। আমরা জনাব আবু সাইদ খান আপনাকে দিয়ে শুরু করব। যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এখন 52 কোটি টাকা আবারও বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে 492টি উপজেলা রয়েছে, 61টি জেলা পরিষদ এবং 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সবগুলোকেই বন্টন, এটি দ্বিতীয় ধাপে দেওয়া হলো। আমরা দেখছি যে তারা এটি নিশ্চয়ই খুবই ইতিবাচক। আমরা সিটি কর্পোরেশনগুলোর যেই নগরকর্তা রয়েছেন তাদেরকে সেভাবে আমরা এগিয়ে আসতে দেখছি না। আসলে সবকিছু মিলিয়ে আপনার পরামর্শ কি থাকবে এই ক্ষেত্রে, সামনের যে আমাদের ঝুঁকি রয়েছে বিপজ্জনক পরিস্থিতি সেটি মোকাবেলায়? এই যে বগুড়ার থেকে যেটা বলা হচ্ছিল যে 3টে জোনে ভাগ করেছে, এটা আরো অনেক জায়গায় করেছে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। তা আমার সারা দেশটাকে এই ধরনের একটা ম্যাচ করতে হবে, অর্থাৎ যে সেখানে গ্রিন জোনে সেখানে অর্থনৈতিক গান করতে পারে, এখানে ইয়েলো জোনে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা হচ্ছে রেড জোন, হটস্পট, এটা লকডাউন রাখতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে আমরা একটা জিনিস বলি যে জনগণ সচেতন না, এটা খুব কথা, কখনো সচেতন হবে, এইটা রিয়েলিটি। এখানে দরকার আইনের কঠোর প্রয়োগ। অতএব জনগণ সচেতন নয় এই অজুহাতে আমরা হাত গোটায় বসে থাকতে পারি না। এখন জনগণকে সচেতন করার চেষ্টা হবে, চেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু আইনের কঠোর প্রয়োগ, নজরদারি ছাড়া এর কোনো, এবং সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা অনেক জায়গায় ঢিলে ঢালা ব্যাপার রয়েছে, কিছু কিছু জায়গা ভালো কথা, কিছু কিছু উপজেলাতেও ভালো কাজ করছে। আমরা দেখছি যে সেখানে স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ঘুরে তারা সেখানে নমুনা সংগ্রহ করছে, এই কাজগুলো হচ্ছে, কিন্তু টাকা আমরা দেখছি হাত পা আছে। এই জন্য একটা সমন্বয় দরকার, উপর থেকে নিচ পর্যন্ত সমন্বয় দরকার। আর একটা হচ্ছে যে হ্যাঁ, সমন্বয়ের জন্য সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু উপর থেকে এটা আপত্তি নেই, কিন্তু উপর থেকে এটা হবে না। এখানে নিচের দিকে, অর্থাৎ এখানে জনপ্রতিনিধি, স্থানীয় এনজিও, স্বাস্থ্যকর্মী, এখানকার রাজনৈতিক দল, এখানে ছাত্র সংগঠন, সবার সমন্বয়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। অর্থাৎ এবং সেই জায়গাটা যদি আমরা নিজের জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, সেটা লোকাল গভর্নমেন্টের ভূমিকা যেটা এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, কর্পোরেশন, তাদের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। অর্থাৎ যাদেরকে জনগণের কাছে যেতে হয়, যাদেরকে জনগণের কাছে ভোট চাইতে হয়, অর্থাৎ এই জনপ্রতিনিধি, তাদের নেতৃত্বটা করতে হবে। হ্যাঁ, জনপ্রতিনিধির মধ্যে যাদের
অপরাধ প্রবণতা রয়েছে কিংবা ইতিমধ্যেই যারা চিহ্নিত হয়েছেন, হ্যাঁ, সেখানে কঠোর শাস্তি অবলম্বন। এর মানে এই নয় যে জনপ্রতিনিধিকে বাইপাস করে কাজটা করা যাবে। বাইরে থেকে মনিটরিং করে খবরদারি হতে পারে, সেনাবাহিনী সহায়তা করতে পারে, কিন্তু মূল দায়িত্বটা জনপ্রতিনিধি এবং স্থানীয় হতেই সেটা করা দরকার। আরেকটা হচ্ছে গাইডলাইনটা গুরুত্বপূর্ণ, একটা গাইডলাইন তৈরি করা দরকার দিয়ে, এবং সেখানে নির্মিত যে আমাদের যে অভিজ্ঞতা কিংবা পৃথিবীতে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের করণীয়, আমাদের শিল্প খাতে কি করতে হবে, আমাদের কৃষিক্ষেত্রে কি করতে হবে, আমাদের আর্থিক সেক্টর গুলো কি ভূমিকা পালন করতে হবে, এইগুলোকে নিয়মিত গাইড করা, মনিটর করা এবং সেই অনুযায়ী আমাদেরকে অগ্রসর হওয়া। যেন আবু সাইদ খান, আমরা আপনার কাছে একটু ফিরছি, আমরা একটু মহসিন চৌধুরী চট্টগ্রামে থেকে যুক্ত আছেন, তার কাছে একটু যেতে চাই। জনাব মহসিন চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মহসিন চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাপক হারে আসলে প্রবাসীরা সংক্রমিত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত 145 জন মোট মারা গেছেন, সেই হিসেবে কিন্তু 14 দেশে 330 জন প্রবাসী আমাদের মারা গেছেন। এটি খুবই উদ্বেগজনক একটি বিষয়, এবং বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 5,500 মানুষ সংক্রমিত হয়েছেন। সেক্ষেত্রে এটি আসলে কোনো ধরনের কোনো ধরনের পরামর্শ আপনার রয়েছে কিনা যে তারা যেন প্রবাসীদেরকে রক্ষা করা যায়? এই ক্ষেত্রে আপনার একটু সংক্ষেপে যদি বলেন, কারণ আমাদের একটু সামারাইজ করে আসতে হবে, সময় একেবারেই কম। ঠিক আছে, আমি বলতে চাই যে সিঙ্গাপুরে দেখা যাচ্ছে কি যা আক্রান্ত হয়েছে এর 50% বাঙালি। একইভাবে অন্যান্য দেশগুলোতে একই অবস্থা। নিউ ইয়র্কে অনেক বাঙালি মারা গিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনেক বাঙালি মারা গিয়েছেন, স্পেনেও মারা গিয়েছেন, বিভিন্ন জায়গায় সংক্রামিত হচ্ছেন, আবার মারাও যাচ্ছেন। তো মধ্যপ্রাচ্য এবং যেসব জায়গাগুলো থেকে আমাদের রেমিটেন্সটা আসে, আমি বলবো আমাদের অনেক জায়গায় কিন্তু শ্রমিক শ্রেণী বা অথবা মিডল ক্লাসের লোকজনই কিন্তু ওখানকার বেশি। ওরা ম্যাক্সিমাম জায়গায় থাকে, যে ওদের যেসব কর্মস্থলগুলো এবং ওদের যারা যেখানে অবস্থান করে থাকেন সেখানে কিন্তু ডরমেটরি টাইপের স্থানগুলোতে ওরা থেকে অবস্থান করে থাকে। ডরমেটরিতে থাকা মানে হচ্ছে কি সামাজিক দূরত্বটা না থাকা। সামাজিক দূরত্বটা আমার বাংলাদেশে যেমন দরকার, মিডল ইস্টে থাকলে অথবা দূর প্রাচ্যে যেখানেই থাকুন না কেন, ওই সামাজিক দূরত্বটা মেনটেন করতে হবে। সামাজিক দূরত্ব না হলে সংক্রামিত হবেই, সেটা যেখানেই হোক। তো আমাদের বাঙালি যারা প্রবাসী রয়েছেন, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা দেখভাল করার মতো অথরিটি নেই। নিজ নিজ দেশগুলো তাদের দেশের মানুষজনকে রক্ষা করার জন্য তারা সচেষ্ট, কিন্তু যারা প্রবাসী রয়েছেন, যারা বাঙালি, তো বাংলাদেশ থেকে যারা কাজের জন্য সেখানে ছুটে গেছেন, তাদের কিন্তু দেখভাল করার মতো এই ক্ষেত্রে মহসিন চৌধুরী, এই ক্ষেত্রে আমাদের দূতাবাসগুলো তো নিশ্চয়ই তাদেরকে সতর্ক করতে পারে বা তাদের কিছু একটা উদ্যোগ নিতে পারে। না, তাদেরকে আমরা সাধারণ সময়ে যেটা দেখি, তাদের বিভিন্ন সমস্যা যখন হয় তখন কিন্তু আমাদের দূতাবাস অথবা হাইকমিশনগুলো কোনো রকম হেল্প করে না। এইরকম একটা দুর্যোগময় পরিস্থিতি, এরকম একটা করোনা ভাইরাস যেহেতু সংক্রমণ রোগ, সেখানে কিন্তু আমাদের দূতাবাসের যারা কর্মকর্তা যে আমরা শেষ করতে হচ্ছে। মহসিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একেবারে সময় শেষ। জনাব নাসিমা সুলতানা, আপনি যদি এক কথায় 20 সেকেন্ডে বলেন, শেষ কথাটি আপনি জানতে চাই। সরকার যেভাবে বলেছে করোনার জন্য যে সরকারকে বা সবাইকে যেভাবে দায়িত্ব দিয়েছে, ওইভাবে দায়িত্ব সবাই যদি থেকে সবার দায়িত্বটা পালন করে, তবেই হয়তোবা এই মহামারী করোনা। জি, ধন্যবাদ নাসিমা সুলতানা। জনাব আবু সাইদ খান, আপনার কাছে আমি একটু 20 সেকেন্ডের জন্য আসতে চাই। আপনি যদি 20 সেকেন্ডে বলেন, আমাদের আজকে একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন, জামালপুরে চিকিৎসক সহ 18 স্বাস্থ্যকর্মী মারা গেছেন। একদম 20 সেকেন্ডে যদি এক কথায় বলেন, সামারাইজ করেন। দরকার হচ্ছে একটা পরিকল্পনা, সমন্বয়, বাস্তবায়ন। জি, অর্থাৎ একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু সাইদ খান, মহসিন চৌধুরী, নাসিমা সুলতানা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পাড়া মহল্লায় ঢুকে পড়েছে ভাইরাস, শহর থেকে আক্রান্ত প্রতিটি জেলা, সংক্রমণে বিপর্যস্ত দেশের ধারপ্রান্তে বাংলাদেশ। এই সময় হিংসা, বিদ্বেষ আর পাশবিকতা ছেড়ে হই একটু মানবিক। ঘর থেকে আরো সতর্ক রূপে রুখে দেই এই মহামারীর যাত্রা। শুভরাত্রি।
ধন্যবাদ।